একটা দলের প্রার্থী হিসেবে জিতে ওরা যারা বিদ্রোহী সাংসদ লোকসভার বলে শোনা যাচ্ছে, প্রথম প্রশ্ন, রাজ্যসভায় যারা দলের সঙ্গে একমত হচ্ছে না তারা ইস্তফা দিয়ে দিচ্ছেন। তো লোকসভার তাহলে পদরা আঁকড়ে আছেন কেন? রাজ্যসভায় জহর সরকারবাবু প্রথম দেখিয়ে দিয়েছেন আমার মতে মিলছেন, আমি ইস্তফা দিলাম। সুখেন্দু শেখর রায় দেরিতে হলেও ইস্তফা দিয়ে দিয়েছেন। সুস্মিতা দেব ইস্তফা দিয়ে দিলেন। তো বিদ্রোহের আলাদা আলাদা মডেল হয় নাকি? বিদ্রোহের আবার রাজ্যসভা মডেল, বিদ্রোহের আবার লোকসভা মডেল। রাজ্যসভা মডেলে ইস্তফা, লোকসভার মডেলে আঁকড়ে থাকো। কারা আঁকড়ে থাকছেন? যারা কিন্তু কেউ নির্দল নন, তারা তৃণমূলের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী সিম্বলে জিতেছেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের হয়ে ভোট করেছেন, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন এবং বিজেপির বিরোধিতা করেন এমন ভোটাররা তাদের ভোট দিয়েছেন। তাহলে বিজেপি বিরোধী ভোট পেয়ে আপনি লোকসভায় গেলেন আর যাচ্ছেন এখন বিজেপি ঘেঁষা বন্ধু হয়ে, বকলমে বিজেপিকে, নরেন্দ্র মোদীকে নেতা মেনে। তো এটা কি জনগণ? তৃণমূলের সঙ্গে তো পরের কথা, আগে তো ভোটার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। লোকসভায় যারা জিতেছেন তারা বিজেপি বিরোধী ভোটে জিতেছেন। যে মানুষ আপনাদের পাঠিয়েছেন লোকসভায় তারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং বিজেপি বিরোধী লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সৈনিক হিসেবে আপনাকে ভোট দিয়েছেন। একই কথা বিধায়কদের সম্পর্কেও, কিন্তু আমি সাংসদদের ক্ষেত্রে বলছি। তো আপনি বিজেপি বিরোধী ভোট পেয়ে গিয়ে বিজেপির কোলে উঠতে যাচ্ছেন, এটা কোন ধরনের আচরণ? ফলে আপনারা ইস্তফা দিয়ে আপনারা জিতে আসুন। রাজ্যসভায় বিদ্রোহ হলে ইস্তফা, আর লোকসভায় বিদ্রোহ হলে বিজেপির কোলে, কি করে হবে? ফলে এখন নানা রকম ভাবে তাদের, যান না একবার এলাকায় যান, তৃণমূলের পার্টি অফিসে বসে একটু ওয়ার্কার্স মিটিং করুন, মানুষকে বলুন আপনাদের এই গর্বের বিপ্লবের কথা, যে বিজেপি বিরোধী ভোট পেয়ে আমরা বিজেপির কোলে বসতে যাচ্ছি। মানুষ কিভাবে দেখছেন যান না। আপনারা এখন এক একটা সংখ্যা মাত্র, বিজেপি আপনাদের ইউজ করছে সংখ্যা মাত্র। বিজেপির ভেতরের দরজা আপনাদের জন্য খুলবে কি খুলবে না আমরা সবাই দেখতে পাবে গোটা বিষয়টা। আপনাদের তো ভোট দিয়ে দিল্লিতে পাঠিয়েছে, পার্লামেন্টে পাঠিয়েছেন বাংলার যে মানুষ, সে মানুষ তো বিজেপি বিরোধী ভোট দিয়েছেন। তাহলে বিজেপি বিরোধী ভোট পেয়ে আপনি জিতেছেন, তারপরে বলছেন আমরা এনডিএর কাছে থাকবো। বিজেপির নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যাচ্ছেন অমিত শাহের কাছে। এখানে এক মানেটা কি? এক, আপনারা তো জনগণের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করছেন। যে ভোটটা আপনি দিল্লিতে গেছেন, এই যে দিল্লি যাচ্ছেন, এই যে প্লেনে যাচ্ছেন, এই যে প্লেনের টিকিটটা ফ্রি পাচ্ছেন, এই যে বিজেপি নেতাদের কাছে যাচ্ছেন, এই যে বিদ্রোহের খবরে আসছেন, তার কারণ হচ্ছে আপনি এমপি হয়েছেন। কেন হয়েছেন? এক, মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছেন। দুই, মানুষ বিজেপি বিরোধী ভোট দিয়ে তৃণমূল প্রার্থীকে জিতিয়েছে। তাহলে বিজেপি বিরোধী ভোটটা নিয়ে আপনি দিল্লি গেলেন, গিয়ে বিজেপির কোলে উঠতে যাচ্ছেন। তো তাহলে তো এটা নিশ্চিতভাবে এ তো মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা, ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আপনাকে যে মানুষটি ভোট দিয়েছেন এই আশা নিয়ে যে নীতিগতভাবে আপনি বিজেপির বিরুদ্ধে লড়বেন, কেন্দ্রের সরকারের বিরুদ্ধে লড়বেন, তা আপনি যদি এখন কেন্দ্রের সরকারের সঙ্গী হতে চান আপনার ব্যক্তি স্বার্থে, তো তাহলে এটা মানুষের সঙ্গে, ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়। সুদীপ বন্দ্যোপাধ্যায় ধ্বংস করে দিয়ে গেছেন, বারবার বলেছি, দলকে ধ্বংস করে দিয়ে গেছেন। এবং যেটা আজ ছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগঠন হিসেবে, সেখানে জেলা সভাপতি কোনো কাজ করেননি। এবং শুধু তাই নয়, সংগঠনের নানা ধরনের গোষ্ঠীবিন্যাস ইত্যাদি এমনভাবে করিয়েছেন যে বহু, এই তাপস রায় থেকে, সজল ঘোষ থেকে বহু যারা অ্যাক্টিভ তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিলেন তাদের স্পেস দেওয়া হয়নি, অন্যায় অবিচার করা হয়েছে এবং তারা রাজনৈতিক স্পেসের জন্য অন্য দলে চলে যেতে বাধ্য হয়েছে। তো আজকে কি হলো? আজকে সুদীপবাবু, তার জন্য তাপস রায় গেলেন, তার জন্য সজল ঘোষ গেলেন, এরকম আরও নাম অনেক। আর আজকে তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দিল্লিতে বিজেপি নেতাদের কাছে গিয়ে বসে আছেন। ফলে আমাদের নিশ্চিতভাবে এটা একটা সংগঠনটাকে নর্থ ক্যালকাটায় খুবই
মানে এটা চ্যালেঞ্জিং কাজ, কিন্তু নর্থ ক্যালকাটা এখনও যে সিনিয়র জুনিয়র এত কর্মীরা রয়েছেন, নেতারা যারা রয়েছেন, কাল থেকে রাত্রির থেকে খুব ভালো সাড়া পাচ্ছি তাদের সঙ্গে কথা বলে। আর এটাই তো চ্যালেঞ্জ, ক্ষমতার সময় সব আমি মানে মানে দেহত্যাগ না হলে পদত্যাগ করবো না, মানে একবারই ত্যাগ করব। এদিকে সকালবেলা মলমূত্র আর তারপর একেবারে দেহত্যাগ, মাঝামাঝি কোনো ত্যাগের ব্যাপার নেই, ঠিক আছে? তো এখন ফলে যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ আঁকড়ে থাকিব আমার পদ, তো এই নীতিতে যারা বিশ্বাস করেছেন তো করবেন। এখন তারা ভালো সময় সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তছনছ করে গেছেন, এবার আমরা দেখছি, আমরা চেষ্টা করব। কঠিন কাজ, প্রতিকূল পরিস্থিতি, কিন্তু আমরা কঠিন সময় আমরা নিজেরাও একটা মানুষের কাছে যাব, মানুষও বুঝবেন এই সব লোকগুলোই আবর্জনা ছিল, সেগুলোই বিজেপিতে গেছে। আর বিজেপি কর্মীদের একদম পরিষ্কার, খুব সতর্ক থাকবেন, যাকে তাকে বিক্ষোভ দেখাবেন না, যাকে তাকে ডিম মারবেন না। বিজেপি কর্মীদের বলছি, ফট করে রেগে গিয়ে যদি বিদ্রোহী হয়ে যায় না, তখন কিন্তু আমার নামে তখন আবার জয়ধ্বনি দিতে হবে। যাকে তাকে এখন ডিম মারবেন না, তৃণমূলের খুব সাবধানে মারবেন। কেউ রেগে গিয়ে বিদ্রোহী হয়ে গেলেই কিন্তু তখন আপনি দেখবেন আপনার এলাকায় সাংসদ চলে গেল, আপনার এলাকায় বিধায়ক চলে গেল, তখন আপনারা যে বিজেপিটা করলেন তখন তো তার দাম থাকবে না। মাথার উপর তো বসে আছেন একজন বিক্ষুব্ধ। তো ফলে বিজেপি কর্মীদের বলবো, দেখে নেবেন এইসব যেগুলো এখন বিদ্রোহী সেজে গিয়ে আপনাদের মাথায় বসতে চলেছে, তাদের জন্য একটা কিছু থেরাপি ভাবুন। এখন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আছেন, সমস্ত এজেন্সি, রাজ্যের পুলিশ, সিআইডি, কেন্দ্রের, সব তাদের জন্য। আর দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীও যাদের সম্পর্কে বললেন বা যার বাড়ির সংখ্যা বা অবৈধ নির্মাণের সংখ্যা বলছেন, তারা হঠাৎ বিদ্রোহী সেজে গিয়ে তারা একটা ওয়াশিং মেশিনে চলে যাচ্ছেন। ফলে এখন যারা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে থাকছেন, শুধু তাদের উপর একটু এজেন্সি, এবং সেক্ষেত্রে অভিষেকের ক্ষেত্রেও সেটা অবশ্যই প্রযোজ্য। আমি কোনো মামলার কোনো মেরিটে ঢুকবো না, কারণ যেগুলো আমি জানি না সেগুলো নিয়ে আমি কথা বলবো না। কিন্তু কাউকে যদি রোজ ডাকা হয় তাহলে তো মনে হচ্ছে তাকে কোনো কাজ করতে দেওয়া হবে না। রোজ যদি কেউ না কেউ কোনো না কোনো এজেন্সি ডাকে, সেটা মানুষ বুঝেই যান যে এটা একটা মানে একদম শিডিউল করে যেন করা হচ্ছে, কোথাও একটা অদৃশ্য শক্তি যেন কন্ট্রোল করছে। আমি কি যেদিনকে সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছিলেন, সেদিন আমার সুদীপদা ফোন করলেন যে কুণাল তুমি কোথায়? আমি বললাম মমতার বাড়িতে সিআইডি। তো আমি বললাম হ্যাঁ দাদা, আমি মমতাদির বাড়ি পৌঁছে গেছি, আমি ওখানে রয়েছি। বললো থাকো, ওখানে নয়না যাচ্ছে। তো আমি অপেক্ষা করছিলাম, কিন্তু নয়নাদি মমতাদির বাড়িতে গেলেন না, সুদীপদা অমিত শাহের বাড়ি চলে গেলেন। ফলে এইগুলো একটু অসুবিধা হয়ে গেছে বুঝতে। তো যতক্ষণ না আমি নিশ্চিত হচ্ছি যে কেউ কোথাও গেছেন বা অমুক তমুক, ততক্ষণ আমি তো সভাপতি হিসেবে মানে নয়নাদি তিনি বিধায়ক দলের, হ্যাঁ, এবং শুধু তাই নয়, তিনি নিশ্চিতভাবে আমার অন্যতম প্রিয় বৌদি। ফলে কেন আমি যোগাযোগ রাখবো? পতির পুণ্যে সতীর পুণ্য, পতি অমিত শাহর ঘরে, সতী কোথায় আমি যতক্ষণ না নিশ্চিত হচ্ছি, তা আমার দলের বিধায়ক, আমি জেলা সভাপতি হিসেবে তো আমি তো যতক্ষণ না জানছি যে পতির পুণ্যে সতীর পুণ্যটা ক্যালকাটা বয়েজের বাড়িতে ওটা পতি একদিকে সতী একদিকে, নাকি পতিও যেদিকে সতীও সেদিকে। ফলে আমি যতক্ষণ না নিজে বুঝতে পারছি ততক্ষণ নয়নাদি আমার প্রিয় বৌদি, আমি জেলা সভাপতি, নয়নাদি আমার দলের বিধায়ক।